স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিং করে টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এছাড়া রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের শর্তগুলোকে অযৌক্তিক ও অসাংবিধানিক উল্লেখ করে তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তার আগেই স্থানীয় সরকার ভোট আয়োজনের সরকারের প্রতি আহ্বান এনসিপি নেতাদের। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশাকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। এই দলটির বয়স মাত্র 1.5 মাস। এদিকে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই বাস্তবতায় নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এনসিপি? ডিবিসি নিউজের এমন প্রশ্নের মুখে দলটির এক তরুণ নেতা জানান, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন চান তারা। নির্বাচনের তো একটা প্রফেসর ইউনূস সাহেব একটা রোডম্যাপ দিয়েছে, ডিসেম্বর থেকে জুন। আমরা মনে করি এই সময়টা আসলে সংস্কারের জন্য যথেষ্ট। আমরা কোনোভাবে চাই না এটা জুনের পরে যাক। আমাদের দাবি হলো এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন যদি সেনাবাহিনী হলো মাঠে থেকে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের অধীন হয়, অন্তত জনগণ একটা আস্থার জায়গা পাবে। গণচাঁদা নিয়ে নির্বাচনী তহবিল সংগ্রহ করার কথাও জানান এনসিপির এই তরুণ নেতা। আর্থিক বিষয়টা আমরা যেটা বিশ্বাস করি যে সারা পৃথিবীর ভালো ভালো যে গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চলে, আপনি আমেরিকার রিপাবলিক ডেমোক্রেট, তুরস্কের একে পার্টি, তারা যেভাবে জনগণের কাছ থেকে অনুদান নিয়ে চলে, আমরা ওই পলিসিতেই আগাবো। রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনে নানা শর্তের সমালোচনা করেন এনসিপির আরেক নেতা। অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, কিংবা তারাও সামনের দিনে মানুষের জন্য কাজ করতে চান। তাদের বিষয়গুলো বিবেচনা না করে বরং নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে আচরণ করছেন। ফলে এটাও একটা দুঃখজনক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন যে দলই ক্ষমতায় আসুক তাদের মতন করে যেন দলীয়করণ করার আর সুযোগ না পায়। জাতীয় নির্বাচনের আগে দলকে সংগঠিত করতে জোরে সোরে কাজ শুরু করার কথাও জানান এই নেতা। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্যই হচ্ছে দ্রুতভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, মহানগর, থানা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কমিটি দাঁড় করানো এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, যাতে গেল 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এই নতুন রাজনৈতিক দল কতটা সফল হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে রয়েছে নানা আলোচনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সঙ্গে পাওনা $4.2 বিলিয়ন ফেরত চাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ারও তাগিদ দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে অমীমাংসিত ইস্যুগুলো নিয়েও। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, নির্বাচন সংস্কার ও শুল্ক বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে দেশটির পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথেও। বাংলাদেশের আতিথেয়তা ভালো লেগেছে এবং বৈঠক ভালো হয়েছে, এর বাইরে কিছু বলেননি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব, জানান দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটাতে এই বৈঠক ছিল প্রাথমিক সূচনা। ৭১-এ গণহত্যা নিয়ে ক্ষমার বিষয়ে তারা আলোচনা করবে বলেও জানান পররাষ্ট্র সচিব। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড। এই 1.5 দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন। পাকিস্তানের কাছে পাওনা টাকা ফেরত চাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের নিয়েও তারা কাজ করবে বলেও দাবি করেন পররাষ্ট্র সচিব। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে $4.3 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে হিস্সা দিয়েছি।
এদিকে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধি দল। তারা নির্বাচন সহ চলমান সংস্কার বিষয়ে জানতে চেয়েছেন বলে জানান এম জসিমউদ্দিন। আগ্রহের মধ্যে আছে এই যে সংস্কার কার্যক্রম, নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা, যে নির্বাচনের ডিটেলস নিয়ে কোনো আলোচনা হয় নাই, কিন্তু তারা এটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। আলোচনায় এসেছে ইউএসএআইডির সহায়তা পুনর্বিবেচনা করা এবং শুল্ক প্রসঙ্গ বলে একটা পথ বের করতে পারে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পেছনে প্রতিবেশী দেশের কিছু ঘটনা রয়েছে তা স্পষ্ট করেছে দিল্লি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ওই সিদ্ধান্তের আগের কিছু ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তবে কোন ঘটনাবলী খতিয়ে দেখা দরকার তা স্পষ্ট করেননি জয়সওয়াল। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত এক ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। এদিকে 15 বছর পর বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে ভারত কিভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বিষয়টি দিল্লির নজরে রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাসের কাছে অন্তর্বর্তী সরকারের এই অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা জানান তিনি। শফিকুল আলম আরও বলেন, ভারতে মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ সময় ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এতটাই বেড়েছে যে বেশিরভাগ ওষুধই এখন কাজ করছে না। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর গবেষণা এমনটাই বলছে। রোগীরা যেমন নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, তেমনি দেশের হাসপাতালগুলোতে ও সতর্কতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে না ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নজরদারি চলছে। দেহে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় যে ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তার নাম অ্যান্টিবায়োটিক। কিন্তু অতিমাত্রায় ব্যবহারের ফলে সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণু উল্টো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। 9টি হাসপাতালে রোগীদের উপর চালানো IEDCR এর সবশেষ গবেষণা বলছে 82% অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে। 2017 ও 2020 সালে যা ছিল যথাক্রমে 71 ও 74%। গবেষণা বলছে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে। সেফট্রিয়াক্সন নামের অ্যান্টিবায়োটিকটি 33% ব্যবহৃত হয়েছে ICUতে, প্রায় 35% হাসপাতালে ভর্তি এবং 19% বহির্বিভাগের রোগীদের ক্ষেত্রে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ, তবে বিভিন্ন ওষুধের দোকান খুলে দেখা যায় অবাধে চলছে প্রথম সারির অ্যান্টিবায়োটিক বিক্রি। মাঝে মধ্যে দেয় আমাদের পরিচিত যখন দেখি যে না উনি এটা না দিলে এখন ওনার খুব বিপদ হয়ে যাবে, তখন দেয়, অপরিচিত লোকের দেয় না। এটা এক ধরনের আর কি কালচারে পরিণত হয়েছে যে প্রেসক্রিপশন ছাড়াও অনেকে অ্যান্টিবায়োটিক নিতে আছে এবং দিতে আছে, এটা আর কি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অ্যান্টিবায়োটিকের প্রভাব নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে বাংলাদেশে এক বছরে প্রায় 26,000-এর বেশি মানুষ মারা গেছেন। যে কমন ব্যাকটেরিয়াগুলো এগুলো আমরা সাধারণত ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন যে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে থাকি সেগুলো সবই প্রায় রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এবং আমাকে বাধ্য হয়ে তখন শিরা পথে ব্যবহার করা হয় খুবই দামি থার্ড লাইনের অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে, যেগুলো রোগীকে ICUতে ব্যবহার করার কথা। এটা খুবই অ্যালার্মিং, কারণ যদি সিভিয়ার সংক্রমণ হয় তার কিন্তু ব্যবহার করার মতো আর তেমন কোনো অ্যান্টিবায়োটিক তখন থাকছে না। অবশ্য চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নজরদারি করছে ওষুধ প্রশাসন। OTC ড্রাগ ব্যতীত সবই কিন্তু প্রেসক্রিপশন ছাড়া না দেওয়ার বিষয়। মোটিভেশনালের পাশাপাশি ল অ্যান্ড এনফোর্সমেন্টের কাজটাও চলছে। সারা দেশে কোথাও না কোথাও এই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে কিন্তু বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধে চিকিৎসকদের সচেতনতার উপরও জোর দেওয়া হয়েছে। চিকিৎসক যারা আছেন তারা
এই যৌক্তিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারটা নিশ্চিত করবেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্যাশিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান ১ নম্বর থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক। হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে। রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে হার্বাল ওষুধ বিক্রেতাকে তুলে নিয়ে 10 কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃতকে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে রাজধানীর উত্তরার 5 নম্বর সেক্টরের বায়োটেক কর্পোরেশনের সমন্বয়ক পরিচয়ে হামলা চালায় একদল তরুণ। এ সময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রিয়াজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় তারা। মুক্তির জন্য দাবি করা হয় 10 কোটি টাকা। রাত 8টার দিকে পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় কাজী জুবায়ের ও আবির নামে 2 অপহরণকারীকে। উদ্ধার করা হয় অপহৃতকে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় গ্রেপ্তারকৃতরা তাদের সাথে সম্পৃক্ত নয়। ওনারা এসে আমাদের অফিস ভাঙচুর করে, ল্যাপটপ নিয়ে যায়, আমার ক্যাশে টাকা ছিল 3 লাখ টাকার মতো আনুমানিক, টাকা নিয়ে যায়। পরে আমাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। একটা কালো প্রাইভেট কারে নিয়ে ওনারা বিভিন্ন জায়গায় আমার ঘোরায়। পরে আমার মেরে ফেলা হুমকি দেয়, 10 কোটি টাকা মুক্তিপণের জন্য বলেন। কাজী জুবায়ের তার নেতৃত্বে একটি 10 থেকে 12 জন একটি টিম এখান থেকে তাকে উদ্ধার করে আটক করে 10 কোটি টাকা দাবি করে। আমরা রাত 8:30টার সময় অপহৃত ভিকটিমকে আটক করি। তার কাছে জানা যায় যে তাকে আহত করে, মারধর করে এবং টাকা দাবি করে। তারা কোনো কমিটিতে আছে এগুলো আমার কোনো জানা নাই, কারণ ছাত্ররা ছিল, তারা বলছে যে না, আমাদের সাথে জুবায়ের নাই। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত 13 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে চুয়াডাঙ্গার 9 মাইলে বাস চাপায় প্রাণ গেছে ভ্যানের 2 যাত্রীর। রাত 2টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগরে ট্রাক পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 নারী সহ 4 জন নিহত হন। ঘরের জিনিসপত্র সহ 17 জন যাত্রী ছিলেন পিকআপে। মাধবপুরের বাখরনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পিকআপটিকে চাপা দেয়। আহত 13 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। এদিকে চুয়াডাঙ্গার 9 মাইলে বাস চাপায় ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হতাহতের এই ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারী 20 বছর বয়সী তরুণকে গুলি করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ওই তরুণ স্থানীয় এক নারী ডেপুটি শেরিফের সন্তান। হামলার সময় তার মায়ের হ্যান্ডগান ব্যবহার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গোলাগুলির ঘটনায় স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত সব ক্লাস বাতিল করেছে এফএসইউ। বাতিল করা হয়েছে সব ক্রীড়া প্রতিযোগিতাও। হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোলাগুলির ঘটনা অবহিত করা হলে একে লজ্জাজনক বলে এবং ভয়ঙ্কর বলে মন্তব্য করেন তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।